আমি কৃতজ্ঞতা জানাই এবং ভালোবাসা জানাই। আজকের আলোচনা হচ্ছে ভ্যারাইটিস অফ হোমিওপ্যাথি, এটাই চলছে এখন। আমরা এই ভ্যারাইটিস অফ হোমিওপ্যাথিকে বোঝার জন্য, কারণ চারিদিকে তো বিভিন্ন ভ্যারাইটিস মেথডে ছড়াছড়ি। আমার কথা কি শোনা যাচ্ছে পরিষ্কার? জি স্যার, জি একদম স্যার, ক্লিয়ার। পরিষ্কার জি শুনছি। স্যার, জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, তো এই চারিদিকে ছড়াছড়ি করে জুনিয়র ছেলেদের দোষ দেবো কেন? আমাদের সিনিয়ররাও যে কত কত কি কাণ্ড করছেন এ তো বলার মতো নয়। তো ফলে ব্যাপার হচ্ছে যে হোমিওপ্যাথিটা কি সেটা সম্বন্ধে আলোচনা একটু আগে করেছি, হোয়াট ইজ হোমিওপ্যাথি। এখন ভ্যারাইটিস অফ হোমিওপ্যাথি করতে গিয়ে হোমিওপ্যাথির বেসিক জায়গাগুলো আলোচনা করছি, করে আমি মূল জায়গায় আসবো। প্রত্যেকটা জায়গার একটা ভূমিকা থাকে, তো ভূমিকাটা না করে তো আমরা সেই জায়গাটা পৌঁছতে পারি না। তা আমরা এর আগে যে আলোচনা করলাম সেই আলোচনা থেকে আমরা কি পেলাম? আগের আলোচনা থেকে আমরা কি পাচ্ছি না, এদের প্রত্যেকেই বক্তব্য হচ্ছে হোমিওপ্যাথির উন্নতি সাধন, এতে আপত্তি কিসের আছে? আজকে একটা ফেসবুকে দেখলাম একজন মন্তব্য করেছে, আপনারা সিঙ্গেল মেডিসিন দিয়েও দেখা যাচ্ছে যে আহ, রোগের প্যাথোলজিক্যাল রিপোর্ট নর্মাল, যারা পলি করছে তারা নর্মাল, এতে আপনাদের মাথা ব্যথা কিসের? নর্মাল হলেই তো হলো, সেও ডাক্তার কিন্তু। এখন সমস্যাটা কোথায় হচ্ছে যে হোমিওপ্যাথিটা যদি সে বুঝতো তাহলে সে এই কথাটা তার মুখ দিয়ে আসতো না। তার স্ট্যান্ডার্ডটা তো আমরা বুঝতে পারছি। তো এই হচ্ছে পরিস্থিতি। ফলে আমাদের কিন্তু এই জায়গাগুলোকে একটু বুঝে সুঝে চলতে হবে, চারিদিকে কি ঘটছে সজাগ দৃষ্টি রাখতে হবে, নাহলে বিপদ হয়ে যাবে। বৈজ্ঞানিক নীতি নির্ভর আমার কোনো অসুবিধা নেই, তুমি মেথড আবিষ্কার করছো তাতেও কোনো অসুবিধা নেই। তোমার মেথড অনুযায়ী তুমি ড্রাগ প্রুফিং করো, ড্রাগ প্রুফিং করে তুমি মেটেরিয়াল তৈরি করো, করে তারপর প্রয়োগ করে তুমি দেখাও, ওয়েল অ্যাকসেপ্টেড। আমার সম্পত্তি নিয়ে তুমি কেন দাদাগিরি করবে? আমার বলতে কি, আমি হ্যানিম্যানের কথা বলছি। আমরা তো হ্যানিম্যানের স্যার, আপনার কথাটা শোনা যাচ্ছে না হঠাৎ করে। করছি তো লাভ, আর কিচ্ছু নয়। এবার হচ্ছে কি যে হোমিওপ্যাথির বিরোধিতা করার আগে ভাবতে হবে যে হোমিওপ্যাথির নীতিটা প্রকৃতির নিয়মের উপর প্রতিষ্ঠিত, এটা হ্যানিম্যানের সৃষ্ট নিয়ম নয়। প্রকৃতির নিয়মকে তিনি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করে প্রয়োগ করে চিকিৎসা ব্যবস্থাটাকে স্থাপন করেছেন, প্রতিষ্ঠিত করেছেন। তাহলে প্রশ্ন হচ্ছে যে প্রকৃতির নিয়মকে আমি লঙ্ঘন করব গবেষণার মাধ্যমে, এ তো হচ্ছেই। আমাদের যেমন এদেশে, যেমন যখন ডিবিসি হলো, যখন ডিবিসি হওয়ার পর বিভিন্ন জায়গায় বাঁধ দেওয়া হলো, তখন বিজ্ঞানিক মেঘনাথ সাহা বলেছিলেন যে এ তো সর্বনাশের ব্যাপার হয়ে যাচ্ছে। তিনি বলেছিলেন, তাকে উপহাস করা হয়েছিল। কিন্তু পরে দেখা গেল এই ডিবিসির নাম হয়ে গেল ডোবানো ভাসানো কর্পোরেশন। যে কখন ডোবাবে কখন ভাসাবে ও নিজেও জানে না, আমরাও জানি না। তো ফলে ব্যাপারটা হচ্ছে যে যখনই আমরা প্রকৃতিকে নিজের খুশি মতন আমরা পরিবর্তন যখন করব, তখনই কিন্তু সর্বনাশটা হবে। এটা প্রতিটা ক্ষেত্রে সত্য। ফলে ব্যাপার হচ্ছে হোমিওপ্যাথিকে আহ, পরিবর্তন করার আগে ভাবতে হবে বিজ্ঞানের নাম করে, কারণ সব বিজ্ঞানী তো পরিবর্তন হয়েছে, তারা তো সত্যের কাছে পৌঁছতে পারেনি। সত্যের কাছে পৌঁছতে পারেনি বলেই তারা সত্যের খুঁজে রিসার্চ করে। রিসার্চের একটা কথা কি, রিসার্চ, পুনরায় তারা খুঁজে বেড়াচ্ছে, কিন্তু সত্যের কাছে তারা পৌঁছতে পারছে না। হোমিওপ্যাথি তো পরম সত্যের উপর হ্যানিম্যান দাঁড় করে দিয়ে গেছে, প্রতিদিন প্রতি মুহূর্তে প্র্যাকটিসের মধ্যে আমরা সেটা দেখতে পাচ্ছি। সেটাকে আমি কি করে পরিবর্তন করব? সেটা পরিবর্তন করা যাবে না। পরিবর্তনটা এই যে ব্যাপারটা, যেটা এই যে সর্বনেশের খেলা, এটা আমাদের বন্ধ করতে হবে। প্রকৃতির উপর আমরা যে পরিবর্তন করেছি অন্যায়, প্রকৃতি আমাদের উপর প্রতিশোধ নিচ্ছে। আমরা একটু বিচার করলেই বুঝতে পারি চারি প্রতিশোধের সীমায় আমরা মানুষ জাতি পাগল হয়ে গেলাম। এবার হচ্ছে কি, এই যে প্রকৃতির যে পরিবর্তন যেটা করা হয়, দেখুন সেখানে কি করা হয়। প্রকৃতি পরিবর্তনের ক্ষেত্রে পৃথিবীতে প্রাকৃতিক সম্পন্ন যে বৈজ্ঞানিক উপায়ের দ্বারা কি করা হচ্ছে, সেগুলো সব মানে কিছু লোক কিছু ব্যক্তি সেটাকে সম্পদটা লুণ্ঠন করে চলেছে। তার ফলে কি হচ্ছে,
প্রকৃতির সার্বিক রোষের শিকার আমরা হচ্ছি, যেটা একটু আগেই বললাম, প্রকৃতি আমাদের উপর প্রতিশোধ নিচ্ছে। তো অসুস্থতার ক্ষেত্রেও সে একই কথা তো এখানেও যদি আমরা এই প্রকৃতির নিয়মকে ভঙ্গ করি, সেটা হোমিওপ্যাথি ওষুধ দিয়েই করি, অ্যালোপ্যাথি ওষুধ দিয়েই করি, আয়ুর্বেদিক ওষুধ দিয়েই করি, ইউনানি ওষুধ দিয়ে করি, যে কোনো বা টোটকা ওষুধ দিয়ে করি, যাই করি না কেন, এই নিয়ম ভঙ্গ আমরা যদি কোনোভাবে করি, তাহলে কিন্তু তার প্রতিশোধ সে নেবে। প্রতিশোধটা কার উপর নেবে? রোগীর। রোগীর রোগগুলো আরো জটিল হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে কি, যে বর্তমানে সবচেয়ে কোন জায়গাটা আমাদের গন্ডগোল, সবচেয়ে কলুষিত আমাদের মনোজগৎ। মন মন মনোজগৎটা আমাদের ভীষণভাবে কলুষিত। চারিদিকে তাকান, ভাই ভাইয়ের সঙ্গে বেইমানি করছে, প্রতিবেশী প্রতিবেশীর সঙ্গে বেইমানি করছে, দেশের সঙ্গে দেশের সঙ্গে বেইমানি করছে। তা এই যে বেইমানি, মানুষকে ঠকানো, এই যে ব্যাপারগুলো যেগুলো চলছে, এই যে এগুলো কিসের দ্বারা হচ্ছে? কলুষিত মনের দ্বারা হচ্ছে। তা কলুষিত মন যত হবে, রোগও তো তত কলুষিত হবে, তত জটিল হবে। এটা নিয়ে কোনো ঠিক নেই। আমরা অর্থ সম্পদ কামিয়ে, আমরা গাড়ি বাড়ি প্রচুর সম্পদ কামালাম, সমাজ থেকে আমরা টাকার ইয়ে করে ডোনেশন দিয়ে দিয়ে আমরা সম্মানও কিনলাম, সবই কিনলাম। কিন্তু ঘটনাটা হচ্ছে কি, মনোজগতের অবস্থাটা কি? আমরা যারা একটু হ্যানিম্যানিয়ান হোমিওপ্যাথি, মানে যদিও হ্যানিম্যানিয়ান কথাটা একটু আপত্তিজনক কথা, যদিও হ্যানিম্যান বলেছেন এক জায়গায়, তারপরে এই যে অর্গানসম্মত হোমিওপ্যাথি যে আমরা যদি করি, তাহলে আমরা দেখতে পাবো যে সমাজটার কি অবস্থা। যারা এই মনের জায়গাগুলো, যে মানুষের যে কি ভয়ঙ্কর অবস্থা দাঁড়িয়ে গেছে, এই মানুষগুলোকে আপনি করুণাও করতে পারবেন না, এমন অবস্থা চাইলেও করতে পারবেন না, কারণ তারা এমন পরিস্থিতিতে আছে, সেখান থেকে বেরিয়ে আসার মতো তাদের ইচ্ছেও নেই, আর রাস্তাও অনেক ক্ষেত্রে বন্ধ। তো ফলে ব্যাপারটা হচ্ছে কি, এই যে মনোজগতের ব্যাপারটা, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যানিম্যান যে কাজটা করে গেছে ইয়েতে, সেখানে হচ্ছে কি, মন এবং শরীর দুটোরই কিন্তু স্বাস্থ্যের পুনরুদ্ধার দরকার। শুধুমাত্র শরীরের স্বাস্থ্যের পুনরুদ্ধার যেটা করা হচ্ছে আজকাল, ওই ইয়ে দিয়ে, রিপোর্ট দিয়ে দেখানো হচ্ছে, আরে বাবা, এই রিপোর্টটার মধ্যে তো ফ্যালাসি আছে। আপনি দেখুন না, ধরুন আপনার একটা সুগার হয়েছে, আপনাকে কিছু ট্যাবলেট খাওয়ার পর সুগারটা পরীক্ষা করবে। হ্যাঁ, করে নিয়ে কি করবে? হ্যাঁ, করে নিয়ে সে কি করবে না, দেখাবে যে আপনার সুগারটা নর্মাল আছে। ইজ ইট নর্মাল? ওখানে দেখালেই নর্মাল হয়ে যাবে? আমাদের হোমিওপ্যাথি সমাজের এত হীনমন্যতা, যে আমরা কেসটাকে প্রপার ওয়েতে আমাদের নিয়ম অনুযায়ী সারানোর পরেও আমরা কি করছি, দেখাচ্ছি, ফের দেখো আমি এটাই ছিল, আমি এই সারিয়েছি, এই রিপোর্ট এই বলছে। রিপোর্ট আমাদের প্রশংসা করবে, রিপোর্ট আমাদের স্বীকৃতি দেবে, কেন হে? কেন? ওরা ওরা কি আমাদের কাছে স্বীকৃতি চায়? তা তো চায় না। তাহলে আমরা কেন এরকম করছি? কেন আমরা এরকম ভিখারিপনা আমাদের কেন? আমরা আমাদের কাজগুলো করে যাই, করে গেলে কি হবে, একটা সময় দেখা যাবে আমাদের কাছে আসতে বাধ্য হবে। এইটি হচ্ছে ব্যাপার। তাহলে কি হচ্ছে, এই যে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য, আমরা যা কিছু রোজগার করছি, যা কিছু পাচ্ছি, এতে জাগতিক সুখ সুখ স্বাচ্ছন্দ্য আপনি সবই পাবেন, কিন্তু ঘটনাটা হচ্ছে কি, মানসিক শান্তি, মানসিক শান্তি হতে আসে না। দুটোই দরকার, জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য দরকার, মানসিক শান্তি দরকার। এই দুটোর মধ্যে যদি ব্যালেন্স না থাকে, তাহলে কি হবে, রোগীটি কিন্তু, মানুষটি কিন্তু অসুস্থ হয়ে পড়বে। ফলে হ্যানিম্যান যে এই যে জীবনধারার কথাটা যেটা বলেছেন, যে সুস্থ মন সুস্থ শরীর, এই যে জায়গাটা, এইটা যদি আমরা বুঝতে পারি, তাহলেই বুঝতে পারবো যে তিনি একটা অসাধারণ জীবন শৈলী আমাদের উপহার দিয়েছেন। এবং আমাদের চিকিৎসকদের বলেছেন, তোমরা এইভাবে ইয়ে করো, তোমার স্বাস্থ্যের রক্ষক হতে গেলে পেশেন্টকে বোঝাতে হবে কিভাবে তোমার চলা উচিত। এবং হ্যানিম্যান যেটা করে গিয়েছে, আমরা কি সেটা করছি? আমরা পেশেন্টকে বোঝাচ্ছি? আমরা শুধুমাত্র রেকর্ডিং করে রেকর্ডিং করছি, তার রেকর্ডিং তো অবশ্যই করব, কিন্তু তারপরে কি করতে হবে, তাকে বোঝাতে হবে ওটা কেন হলো, কিসের জন্য হলো, কিভাবে তাকে পরিচালিত করতে হবে, সেই জায়গাগুলো বোঝাতে হবে না? এবং অন্যান্য চিকিৎসার সঙ্গে হোমিওপ্যাথির মৌলিক পার্থক্য কোথায়, এবং হোমিওপ্যাথি কেন যুক্তিসঙ্গত, সেটা কি আমরা বোঝাবো না? সেটা না বোঝালে কি করে হবে? আপনি ভাবছেন যে উপকার দিলেন, আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। আপনি তো উপকার অনেকের করেছেন, হোমিওপ্যাথির কথা বাদ দেন। আপনি আমার বন্ধু বান্ধবের টাকা পয়সা দিয়ে, সাহায্য দিয়ে, সময় দিয়ে আমার উপকার করেছেন। কটা বন্ধু কৃতজ্ঞ আছে? পৃথিবীতে তো এরকম অকৃতজ্ঞ। ফলে আপনাকে কি করতে হবে, নীতি নির্ভর যিনি করে, নীতিকে
এড়িয়ে যাবে বটে, ঠেকায় পড়লে নীতির তলায় আশ্রয় নিতে হবে তাকে। এটি হচ্ছে নিয়ম। তাহলে এই যে জীবন, তাহলে হোমিওপ্যাথি হচ্ছে কি একটা জীবনশৈলী, একটা অদ্ভুত জীবনশৈলী। এবং এখানে হ্যানিম্যান কি করলেন, এই চিকিৎসার মধ্যে তিনি ওই উত্তেজক কারণ এবং পরিবেশক কারণকে একটা বিশাল গুরুত্ব দিলেন, কারণ এটা ছাড়া রোগ সাধারণত হয় না। তাহলে ব্যাপারটা হচ্ছে এই যে তার সঙ্গে 5 নম্বর ব্যাপারে ফ্যামিলি রিলেশনটাকে তিনি অত্যন্ত গুরুত্ব দিলেন, ওখানে আরো অনেক কিছু আছে। তাহলে এই যে উত্তেজক কারণ, পরিবেশক কারণ, এই উত্তেজক কারণগুলো কোথা থেকে আসে? দোকান থেকে তো কিনতে পাওয়া যায় না, এটা তো ফ্যামিলির মধ্যে থেকে আসবে, আপনার প্রতিবেশী যারা আছে, আমরা যে সমাজে বাস করছি সেখান থেকেই তো এগুলো আসবে। তার মানে বুঝতে পেরেছেন যে এই এই জায়গাগুলো থেকে উত্তেজক কারণ এবং কি আসবে না, পরিবেশক কারণ, যে মেনটেনিং কজ বলে। তো এইগুলো যাতে না আসে, এইরকম জীবনযাত্রা যদি আমরা পালন করতে পারতাম, তাহলে তো রোগই হতো না আমাদের। তাহলে বোঝা গেছে ব্যাপারটা, হ্যানিম্যান সমাজের ঠিক কোন জায়গাটা ঘাটা মেরেছেন। আমরা শুধু ওই রোগ রোগ করে তার কতগুলো সিমটম নিয়ে মাথামাতি করছি। হ্যানিম্যান গোটা সমাজটাকে এক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন, এবং সেটা হোমিওপ্যাথিরা করতে পারেন যদি সৎভাবে তারা এটা করেন। এবার ব্যাপারটা কিরকম হচ্ছে বর্তমান যুগে, দেখবেন শিশুদের কথা আপনাকে বলছি। শিশুদের দেখুন, আমরা কি করছি ছোটবেলা থেকে, ওই ট্রলি ব্যাগ দেখেছেন, কোনো জায়গায় বেড়াতে গেলে ট্রলি ব্যাগের মতো যেমন থাকে, ট্রলি ব্যাগের মতো শিশুটাকে সকালবেলা ঘুম থেকে টেনে তুলে তাকে আমরা তুলে নিয়ে চলে যাচ্ছি। কি করবো না, তাদেরকে পণ্ডিত বানাবো। বানাবেন, কোনো অসুবিধা নেই, আপনার ছেলেকে আমি পণ্ডিত বানাতেই পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু ফলটা কি হচ্ছে? এবং আরো কি হচ্ছে, যে আমরা স্বামী স্ত্রী বাচ্চার সামনে প্রচন্ড ভাবে যুদ্ধ ঘোষণা করছি, কে কাকে বিট করবে, কে কাকে হারাবে। সে ভালোবেসে বিয়ে হোক বা দেখে শুনে বিয়ে হোক, প্রতিটি ক্ষেত্রে এই সংসারের মধ্যে এই ঘটনাগুলো চলছে। এইগুলি তো উত্তেজক কারণ, পরিবেশক কারণ হবে। আপনি যদি চিকিৎসা করতে গিয়ে যদি দৃঢ় কণ্ঠে যদি এগুলো পরিবর্তন না করতে বলতে পারেন, যদি না শোনে সে, তাড়িয়ে দিতে হবে আপনাকে, পেশেন্ট দেখার দরকার নেই। আপনি ঠিক আছে, আমি যে চলে যাবেন যান, এই দৃঢ়তা থাকবে। আপনি হয়তো ভাবছেন যে সবে পাশ করে বেরিয়েছি, এবেলা খাবো কি, ওবেলা টিফিনে পয়সা নেই, না থাক, না থাক, তবু এই অন্যায়ভাবে, অনুচিতভাবে মানুষের সর্বনাশ করে সেই পয়সা পকেটে না ঢোকানোই ভালো। এইটুকু যদি নীতি না থাকে, আপনি হোমিওপ্যাথ কোনোদিন হতে পারবেন না। সত্যকে ধরতে গেলে আপনাকে সত্য হতে হবে, আপনার জীবন, আপনার জীবনশৈলী, আপনার চিন্তা ভাবনাকে পরিবর্তন করতে হবে, নাহলে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। বহু পণ্ডিত জীবনে দেখেছি, তাদের মেধা প্রচন্ড, তাদের জ্ঞানও প্রচন্ড, কিন্তু তারা চিটিংবাজি করে বেড়াচ্ছে। ইয়েতে দেখবেন, আপনি চেম্বারে ঢুকে গেলেই বুঝতে পারবেন ব্যাপারগুলো কি হচ্ছে। তারা আবার কি করে, এই লোভে মেথরওয়ালা তারাই হয়। তো ফলে বুঝতেই পারছেন যে সমাজের পরিস্থিতিটা কিরকম। ফলে আপনি সৎভাবে পরিশ্রম করে, যে টাকা পরিশ্রম করে রোজগার করবেন, সংসারে খরচা করবেন, সেটাই আপনার আসল হক, আর কোনো কিছুতে আপনার হক নেই। ফলে আপনি আপনার এই নিয়ম নীতি মেনে যদি চলেন, তাহলে প্রকৃতির মানে কি অভিশাপ থেকে আপনি মুক্তি পাবেন। প্রকৃতি আপনাকে অভিশপ্ত করবে না। প্রত্যেকটা কাজের পেছনে আমি যে কাজটা করছি কেউ না জানুক, আপনি তো জানেন আপনি কাকে ঠকালেন, আপনি ব্রেনের মধ্যে সেটা ঘুরপাক খাচ্ছে তো। এবং সেটাকে যদি অনুশীলন করেন, আপনি ভালো থাকবেন, ভালো থাকতে পারেন না। তার ফলে আমাদের সমাজটা একটা এইরকম একটা জায়গায় আমাদের পৌঁছে গেছে। ফলে এইরকম একটা জায়গা থেকে তাহলে এই জায়গাটাকে পরিবর্তন করতে, আমি রুগী, আপনি কি শুধু কতগুলো সিমটম পরিবর্তন করার কথার জন্য কি হোমিওপ্যাথি করেন নাকি? ওই 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 যে প্যাথোলজিক্যাল ডাটাতে এই দেখো এইটা, দেখো এটা ঠিক হয়ে গেছে, এটার জন্য করেন আপনি? আপনি একটা শুধু সমাজটা বদল করার জন্য আপনি হোমিওপ্যাথি করেন। হোমিওপ্যাথিতে সমাজ, চিন্তা ভাবনা প্রতিটা জায়গায় আপনাকে বদল করতে হবে, এবং প্রকৃতি অনুসারী হতে হবে। প্রকৃতির সৃষ্টির নিয়ম অনুসারী আপনাকে চলতে হবে। যতটা সম্ভব, পুরোটা চলতে পারবো না, কারণ সভ্যতা আমাদের কেড়ে নিয়েছে, প্রকৃতি আমাদের কাছ থেকে প্রকৃতি কেড়ে নিয়েছে, আমরা বনে আর ফিরে যেতে পারবো না। ফলে আমাদের এরই মধ্যে কিছুটা আমাদের চিন্তা ভাবনা করতে, সন্তানকে আমাদের শিক্ষা কি দিতে হবে, সৎভাবে পরিশ্রম করে খাও। আমি যে পয়সাটা রোজগার করছি, এই পয়সাটা কিন্তু সহজে আসে না। ফলে সন্তান কিন্তু উচ্ছৃঙ্খল হবে না, উচ্ছৃঙ্খল হবে না। এবং সেই উচ্ছৃঙ্খল হয়ে সে কোথায় যাবে, সর্বনাশের পথে নেমে যাবে। সেই সন্তান নিয়ে আপনাকে ভাবতে হবে। পাড়ার দোষ দিয়ে হবে? আপনি চুরি করে, চিটিংবাজি করে পয়সা কামিয়ে আপনি আমার সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করছেন, আপনি তার মানসিক অবস্থাটা বৃদ্ধি করেছেন কি? মানসিক অবস্থা ঠিক করার চেষ্টা করেছেন কি? করেননি।
এগুলো নীতিকথা, আপনাদের ভালো লাগবে না অনেকে, কিন্তু কেন এই নীতিকথা পরে আসছে। হ্যানিম্যান তো এইটাই আমাদের শিক্ষা দিয়ে গেছেন। কি বলছেন যে এই যে অর্থনীতি, আমরা কোন বিজ্ঞানকে মানবো? যে বিজ্ঞানটা সার্বিক তাকে মানবো, আর কিছুতে মানবো না। এর আগে আমি প্রমাণ করে দিয়েছি সার্বিকতা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুস্থ চিন্তা ভাবনা, এবং সেটা হচ্ছে সত্য। অর্থনীতি অবশ্যই একটা বিজ্ঞান, ইকোনমিক্স তো একটা বিজ্ঞান, ইকোনমিক্স ছাড়া চলবে কি করে? এখানে স্বতন্ত্রতা বা মনুষ্যত্বের কোনো স্থান নেই, এই হচ্ছে গন্ডগোলের জায়গা। এখানে স্বতন্ত্রতার ব্যাপার কিছু নেই, মনুষ্যত্বের কোনো স্থান নেই। সেই জন্যই তো আপনি দেখবেন ইকোনমিক্স কারো কাছে কয়েকশো কোটি টাকা আছে, কার কাছে দেখবেন 10 কোটি 100 টাকা আছে। এই যে গন্ডগোলটা হয়েছে এই কারণে বোঝা গেছে জড়বিজ্ঞানীদের এই যে যত বড়ই বিজ্ঞান সে তাদের বিজ্ঞানটা কি একমুখী, যেমন অন্যান্য চিকিৎসা ব্যবস্থা যেমন একমুখী হয়, সার্বিক নয়। এই একমুখী হলেই গন্ডগোল হবে, আর সার্বিক হলেই ঠিক হবে। এটা শুধুমাত্র চিকিৎসার ক্ষেত্রে নয়, জীবনের ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে, নিজের জীবনে চলার পথে প্রতিটা জায়গায় সার্বিকতার কিন্তু ব্যাপারটা ভাবতে হবে। আমি যা কাজ করছি সেটা সর্বসাধারণের মঙ্গলের জন্য করবে কিনা। যদি সর্বসাধারণের মঙ্গল করেন, সেখান থেকে চুয়ে চুয়ে আপনারও মঙ্গল আসবে, কিন্তু আমরা তা ভাবি না। কে করবে বাবা, দিনকাল খুব খারাপ, সব চিটিংবাজ, আমি কারো উপকার করবো না। উপকার করে আশাটা ত্যাগ করুন, ঠিক আছে, উপকার করে সে যা খুশি করুন। এইটা যদি উপকার যদি করে, এই যে উপকারের মানসিকতা যদি থাকে আপনার, তাহলে কি হবে, আপনার মনটা সৎ প্রবৃত্তি থাকবে, স্বচ্ছ থাকবে। এই স্বচ্ছ থাকাটা প্রচন্ড প্রয়োজন, শুধু রোগের জন্য নয়, চিকিৎসার জন্য নয়, সুস্থভাবে বেঁচে থাকার জন্য। তার শিশুদের উপর আমরা কি করছি, ট্রলি ব্যাগের মতো নিয়ে চলে যাচ্ছি, চলে গিয়ে তাদের আমরা কি করছি, এবং বাবা মা কি করছি, যুদ্ধ করছি। আমি গত বুধবারের একটা ঘটনা বলি, তারা বুঝতে পারবেন। একটা 18 মাসের শিশু, 18 মাসের, প্রচন্ড শ্বাসকষ্ট, আমার সামনে এসে দেখছি শ্বাসকষ্ট, সে এরকম করছে, শ্বাসকষ্ট। তা আমাকে এক পেশেন্ট তাকে জোর করেই ধরে নিয়ে এসছে, বলে আমাকে কাকা বলে, কাকা তুমি দেখো তো, এই 2 মাস ধরে তো ডাক্তাররা কিছু করতে পারছে না। ডাক্তাররা তারা দেখিয়েছে তো, তারা কিছু করতে পারছে না। এইবার ছেলেটা ছিল তার দিদার কোলে ছিল, দিদার কোল থেকে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে মাকে কি করলো, হামি খেতে শুরু করলো। প্রায় 5-7 মিনিট ধরে হামি খেতে শুরু করলো। ধৈর্যগুলো ধরুন, সিমটমকে কালেকশন করতে গেলে ধৈর্যটা ধরতে হবে। আপনি ভাবছেন ও হামি খাচ্ছে তো আমার কে যায়, তাড়াতাড়ি ওকে কোলে নাও তো, আমি এর সঙ্গে কথাগুলো শুনবো। এইটা করবেন না, এই ভুলগুলো করবেন না। বাচ্চা তো, সে তো পেশেন্ট, হামি খাচ্ছে, প্রায় 5-7 মিনিট হয়ে গেল। তারপর হামি খাওয়া যখন শেষ হলো, তো তখন আমি বললাম, হ্যাঁ রে, তোকে এইরকম ভাবে ও হামি খায় সবসময়? বলে না কাকা, না দাদু, এইভাবে খায় না, আর এই মাস 2 ধরে এরকম হচ্ছে। তারপরে ওর বাবা আবার ওকে নিতে চাইলো, বাবার কাছে যাবে না। আমার খেয়াল পড়েছে বাবার কাছে যাচ্ছে, তখন ও কি করলো, ওর মা নিল। আমার দুটো জিনিস খেয়াল পড়েছে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে 2 মাস আগে কি এমন ঘটেছিল যে তারপর এরকম হচ্ছে? বলছে দেখো, আমি ওই একটা চাকরি প্রাইভেটে করছি, আমি 10টার সময় বেরিয়ে যাই, সন্ধ্যে 7টায় ফিরি, ফিরলে পরে ও ওরকম করে, ঘুরে ফিরে হামি খাবে, আমার পেছন পেছন ঘুরবে, সে আমাকে ছাড়বে না। এটা ঠিক আছে, এইটা পর্যন্ত ছেলেটা ঠিকই ছিল, কোনো গন্ডগোল ছিল না। হ্যাঁ, তখন ওই মাঝে মাঝে একটু ওই দমের কষ্ট, মানে সোজা কথা একটা ডিপ সাই ছিল, সেটা এমন কিছু ছিল না, উল্লেখযোগ্য কিছু না। বাবার সঙ্গে মায়ের একদিন ঝগড়া হলো তুমুল। ঝগড়ার পর ছেলেটা কি করলো, ওই ঘর থেকে বেরিয়ে গিয়ে রান্নাঘরে গিয়ে বসেছিল, বসে বসে ওই বাচ্চাটা কাঁদছিল। তারপর থেকে বাচ্চাটা কিন্তু আর ওই বাবাকে বাবার কাছে যেতে চায় না। এই যে বাবার কাছে যেতে চাইছে না, আমার নজরে পড়েছে। আমি জিজ্ঞেস করেছি কি হয়েছে রে, ওর কাছে যেতে চাইছে না, তোরা কি ঝগড়া করেছিস? ডাইরেক্ট জিজ্ঞেস করছি, ডাইরেক্ট জিজ্ঞেস করার নিয়ম না যদিও, যেহেতু এদের ফ্যামিলির সঙ্গে আমার খুব ছোটবেলা থেকে মানে কি সম্পর্ক আছে বলে বলেছি। বলে হ্যাঁ দাদু, খুব ঝগড়া হয়েছে। তো এইবার তাহলে ব্যাপারটা কি হলো, তাহলে এই যে বাচ্চাটা মাকে হারালো কিছু কিছু সময়ের জন্য, এই যে হারালো, সে কি ভাবছে, মাকে আমি চিরতরে হারিয়ে ফেলেছি। এটা দুভাবে ধরা যেতে পারে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ লাভ ধরা যেতে পারে, অথবা গ্রিফও ধরা যেতে পারে। ইমোশনটা কি, আমি মাকে হারিয়ে ফেলেছি, মা আমাকে পাচ্ছি না, মাকে পাচ্ছি না, এতক্ষণ ধরে মাকে পাচ্ছি না, এই একটা ইমোশন।
সেটাকে তাকে খুব একটা কাবু করতে পারেনি। এই বাবা আর মায়ের মধ্যে ঝগড়া যেটা হচ্ছে, এটার পর সে কিন্তু কাবু হয়ে গেছে, শ্বাসকষ্টতে ভুগছে। তো এই যে বাচ্চাটা যেটা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটা শ্বাসকষ্ট ভুগছে, আমি স্টেতো দিয়ে দেখলাম, মানে হ্যাঁ রে, বুকে তো সেরকম কিছু দেখছি না, বলে ডাক্তাররা তো তাই বলছে যে সেরকম তো কফ টফ কিছু নেই। তা আমি তাকে ইয়ে করে ওষুধ দিলাম। ওষুধ দেওয়ার পর সন্ধ্যাবেলা খবর আসছে, ওর বাবাই বলছে, মানে ওর মামা বাবাই বলছে, দাদু ও ভালো হয়ে গেছে। কি হয়েছে? ওর বাবার সঙ্গে পার্কে বেড়াতে গেছে। তাহলে এই যে ঘটনাটা যেটা, এটা হলো কোথায়? তাহলে এই যে তার সমাজে, তার কাজের পরিস্থিতি, কাজ, সে একটা জায়গায় কাজ করতে যাচ্ছে, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির অ্যাকশন রিয়াকশন কেমন হলো, বাবা মায়ের ঝগড়া কেমন হলো? আপনি কি প্রেসক্রিপশনের সময় বলবেন না, এই বাবা মা তোমরা ঝগড়াঝাটি করো, এই বাচ্চাকে আমি সারাতে পারবো না, তাহলে তুমি বাবা অন্য জায়গা দেখো? এই কথাটা বলা সাহস নেই, পাছে খদ্দেরটা পালিয়ে যায়। এইটা কিন্তু, এই জায়গাগুলো আমাদের কিন্তু স্ট্রিক্ট হতে হবে। কারণ আমরা অ্যাকচুয়ালি সাধক, আমাদের স্যাক্রিফাইস তো কিছু না কিছু করতেই হবে। স্যাক্রিফাইস সত্যের জন্য করবেন, নিজের জন্য না। যদি সত্যের জন্য করেন, একটা সময় কিন্তু আপনি অনেক গেনার হবেন। ডক্টর কেশি দাস আমাদের এই কথাটাই বলতেন, তাও অল্প বয়সে বুঝতাম না, পেছনে হাসাহাসি করতাম, মূর্খের যা স্বভাব আর কি। আস্তে আস্তে স্যারের কথা বুঝতে পারলাম যে স্যার সত্যি কথাই বলেছেন, স্যার মিথ্যে এতটুকু বলেননি। যেহেতু আমি এটা উপলব্ধি করতে পারছি দীর্ঘদিন ধরে, সেই জন্য আপনাদের কাছে এটা জাস্ট টাচ করে দিলাম। তাহলে এই যে ব্যাপারটা যেটা, তাহলে এই যে বাচ্চাটাকে আমি দেখলাম, তাকে ওষুধ দিলাম, কয়েক ঘন্টার মধ্যে সে ঠিক হয়ে গেল। তাহলে শ্বাসকষ্ট এই যে হলো, ওরা পাচ্ছিল না। ওরা পাচ্ছিল না কেন? তারা ওই যে মেন্টাল কজটা যেটা, ওইটার উপর যে ডিজিজ প্রডিউস হয়, এই ধারণাটাই তো দেন। তাহলে সেই বিজ্ঞানটাকে আমরা আধুনিক বলি কি করে? আর তারা কবে আমাকে রিপোর্ট করে বলবে, বাচ্চা তুমি অনেক বড় ডাক্তার হয়েছো, তুমি এইটা ছাড়িয়ে দিয়েছো? সেই কবে পিঠ চাপড়াবে? কেন বাবা, নিজের হুঁকো নিজে খাও না, পরের হুঁকো খেয়ে নেশা করার কি দরকার আছে? আমাদের এই আত্মমর্যাদা বোধের ভীষণ অভাব আছে, ভীষণ অভাব আছে। একটাই উপায়, সত্যভাবে সঠিকভাবে হোমিওপ্যাথিটা করুন। করলে পরে দেখবেন একটা সময় আপনার কাছে সারেন্ডার করতে বাধ্য হবে। মিথ্যে চিরদিন যেতে না, যেতে সত্য। আমরা পারি না বলে তাদের কাছে যাই, আমাদের তো লোকে গালাগালি দেবেই। গালাগালি না দিয়ে আমাদের ভালোবাসবে নাকি? আমরা পারি না বলে মুখে বড় বড় কথা বলতে হবে, করে দেখাতে হবে। তাহলে ব্যাপার হচ্ছে কি, একটা জিনিস তাহলে বোঝা যাচ্ছে যে এই যে আমাদের বিভিন্ন রকম মেথডের মাধ্যমে হোমিওপ্যাথিকে উন্নত করার বা চেষ্টা যেটা চলছে, এর অন্তরালে কি কারণটা লুকিয়ে আছে আমরা একটু বিচার করে দেখি। আজকাল যে আমরা সাকসেস গুলো যেগুলো দেখতে পাচ্ছি, সেইগুলো আমাদের একটু ভাবতে হবে। হোমিওপ্যাথি এমন একটা বিজ্ঞান যেটা অন্য বিজ্ঞান কখনো বলে না। সেটা হচ্ছে হোমিওপ্যাথিতে কিওর, প্যালিয়েশন, সাপ্রেশন আছে। অন্য প্যাথিতে সব কিওর, সবই কিওর। তার মানে কি, সিমটম চলে গেলে কিওর। আমরা সিমটম চলে গেলে বলছি যে এটা কিওর হলো, আচ্ছা দেখি একটু বিচার করে। এটা কোথা থেকে বিচার করবে? ফলো আপ থেকে বিচার করবে। ফলো আপ, কেস ফলো আপ থেকে বিচার করতে হবে। তা কিওর হলো না, এটা প্যালিয়েশন হলো না সাপ্রেশন হলো, এইগুলো কিন্তু আমরা, ও আমি তো ইয়েটা না খুলেই বলে যাচ্ছি, সরি। তাহলে আমাদের এবার একটু এগোতে হবে। কি, তার বেসিক কতগুলো জিনিস আমাদের জানতে হবে। কিওর বলতে কি বোঝায়? কিওর বলতে কি বোঝায় সেটা হচ্ছে কি, কিওর কেন করতে চায় এরা? কিওরের কথাটা, মূল ব্যাপারটা হচ্ছে আরোগ্য আর উপশমের মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য আছে, এইটা কিন্তু তারা বুঝতে চায় না বা বুঝতে পারে না। কেন পারে না? কুঁড়েমি, কুঁড়েমি, আর কিছু না, কুঁড়েমি আর নলেজের অভাব, এই দুটো কারণে করে না। তাহলে কি হচ্ছে, তাদের ধৈর্য নেই। ধৈর্য না থাকলে সে কি করে বুঝবে, কি করে খাটবে, কি করে খাটবে, বুঝবে, পেশেন্টকে সময় দেবে। সময় দিয়ে তারপরে তো আমি যে এই যে আজকে কেসটা যেটা বললাম, এটা কিন্তু ওই এইটুকু সময়ের মধ্যে তাকে প্রেসক্রিপশন করতে পারিনি আমি, সময় লেগেছে আমার অনেকটাই। তাহলে এই যে আমরা করব, এইটা যদি আমাদের কি করতে হবে না, পেশেন্টের সময় দিতে হবে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে একটা কি ব্যাপার হচ্ছে,
না, আমাদের কুসংস্কার মুক্ত হতে হতে হবে। জড়বাদী চিন্তা ভাবনার যে অপ্রতিরোধ্য আকর্ষণ আছে সেটাকে উপেক্ষা। অপ্রতিরোধ্য আকর্ষণ মানে কি? সহজে পয়সা রোজগার করার আকর্ষণ। এই জায়গাগুলো কিন্তু আমাদের উপেক্ষা করতে হবে। উপেক্ষা করে তবে আমরা হোমিওপ্যাথির মূল জায়গাটায় ঢুকতে পারবো। এবার হচ্ছে কি, আসল জায়গায় আসি। কিওর। কিওর তো সবাই চায়। কিওর বলতে কি বলা, হ্যানিম্যান কি বলছেন? এইটা কিওর বলতে কি, আমি ইংরেজিটা বলতে গিয়ে অনেকটা সময় লেগে যাবে, আমি বাংলাটা বলে দিচ্ছি। অর্থাৎ আরোগ্য বলতে বোঝায় আমূল পরিবর্তন, বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলায় ফিরে আসা। রোগীর রোগের শুধু কষ্টদায়ক লক্ষণ বা ভয়ঙ্কর লক্ষণটি শুধু দূর করা নয়, এবং ইহা সহজবোধ্য নীতির দ্বারা পরিচালিত হবে, অর্থাৎ প্রাকৃতিক আরোগ্যের নীতি অনুসারে। আরোগ্যের প্রকৃত অর্থ হচ্ছে সমগ্র লক্ষণ সমষ্টির স্থায়ী অপসারণ। এই লক্ষণ সমষ্টি মানে শুধুমাত্র আপনি যে প্যাথোলজিক্যাল রিপোর্টটা শো করছেন ফেসবুকে, সেটা তো লক্ষণ সমষ্টি নয়, সেটা ওয়ান অফ দ্য পার্ট। মানে কোনো একটা অংশকে যদি আপনি বেশি হাইলাইট করেন, তাতে যারা দেখবে তাদের সর্বনাশ হবে। আপনার তো সর্বনাশ হয়েইছে, কারণ ওই সে একই কথা বলছি। সার্বিকভাবে চিন্তা ভাবনা না করে পার্টের চিন্তা করলে পরে সর্বনাশ যেমন হবে, পার্টের জ্ঞান আপনার সর্বনাশ করবে, এবং যারা আপনাকে ফলো করবে তাদেরও সর্বনাশ করবে। পার্ট পার্ট অংশের জ্ঞানটা নয়, সার্বিক জ্ঞানটাকে আমাকে সবসময় চলার পথ হিসেবে বেছে নিতে হবে। এরপরে কি আছে, তাহলে কি আছে, প্রকৃত আরোগ্যের জন্য অর্গানো নির্দেশিত পথে চলতে হবে। প্রকৃতির আরোগ্য রীতিকে সফল করতে আমরা অর্গানো নির্দেশিত পথে চলতে বাধ্য, অন্য কোনো উপায় আমাদের নাই। আমি এত বড় পণ্ডিত হইনি যে হ্যানিম্যানের উপরে আমি চলে যাব। কারণ মঙ্গলময় প্রকৃতির এই বরদানকে আমরা আধুনিকতার যুপকাষ্টে পিঠে বলি দিতে কি পারি? বাস্তবে প্রকৃতির বিরোধিতা। প্রকৃতির বিরোধিতা আপনারা নিজেদের জ্ঞান দিয়ে জানেন যে প্রকৃতির বিরোধিতা করে আজ পর্যন্ত মানুষ কোনো উন্নতি করতে পারেনি। পৃথিবীতে ধ্বংসের কারণ হয়েছে প্রকৃতির বিরোধিতা। এবার আসছে কি প্যালিয়েশন, উপশম। উপশমটা কি হচ্ছে না, এখানে কি হচ্ছে, সাময়িক কষ্টগুলোকে দূর করা হচ্ছে। তবে উপশমের প্রয়োজন আছে যে ক্ষেত্রে ধরুন তার মৃত্যু মুখে পতিত হয়েছে, আরোগ্যের কোনো সম্ভাবনা নেই, পেশেন্টের কন্ডিশন খুবই কষ্টদায়ক, তার সারবার কোনো আশা নেই, সেক্ষেত্রে উপশম দরকার আছে। সেটাও কিন্তু সদিচ্ছ নীতিতেই করতে হবে, অন্য কোনো নীতিতে হবে না। ওই দেবেন উপশমের জন্য তখন কি বলে, মাদার দাও ফাদার দাও, এটা দাও ওটা দাও, ওই পাঠশালায় হাঁটবেন না। আমরা প্রচুর জীবনে দেখেছি উপশম কিভাবে হয়, কি মিরাকেল উপশম হয়, সেটা আমরা দেখেছি। হোমিওপ্যাথির মতো প্রয়োগ করুন উপর। এই প্যালিয়েশন সম্পর্কে রবার্টসের ইয়েতে খুব সুন্দর রবার্টস বলেছেন, ওইগুলো পড়ুন। আমার এটার উপর অনেকগুলো ভিডিও আছে হোমিও দর্পণে, এগুলো শুনুন, আপনাদের মাথায় এটা ঢুকে যাবে। তাহলে এটা একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। এইবার হচ্ছে সাপ্রেশন, এইটা নিয়ে যত গন্ডগোল। সাপ্রেশনটা অধিকাংশ ডাক্তারই বোঝেন না, অধিকাংশ চিকিৎসকই সাপ্রেশন বোঝেন না। একটা সহজ কথা বলি, এই যে যত জটিল জটিল রোগ দেখছেন, এর মূল কারণই হচ্ছে সাপ্রেশন। সাপ্রেশনটা তার বংশগতিতে হতে পারে, তার অতীতে হতে পারে, বর্তমান জীবনযাত্রার মধ্যে তার সাপ্রেশন চলছে, সেটাও হতে পারে। এই যে সবসময় সাপ্রেশন, এই সাপ্রেশনটা হচ্ছে মূল ব্যাপার। এই সাপ্রেশনের মূল ব্যাপার বলতে গিয়ে তাহলে কি হচ্ছে, এইখানে আমরা তাহলে কি বলবো সাপ্রেশন। যেমন আমরা বড়াই করে বলি, কি বলি না, আমাদের শুল বেদনা বা লিউকোরিয়া বা ডায়রিয়া বা পায়ের পাতার ঘাম আমরা আরোগ্য করেছি। দেখবে অনেকে বলে ডেঞ্জারাস ডায়রিয়া আরোগ্য করলাম, কেউ বলে ওইটা আরোগ্য করলাম। এই যে আরোগ্য করেছি, এই যে আংশিক লক্ষণের ভিত্তিতে আমরা করলাম, এটা অধিকাংশ ক্ষেত্রে কি হতে পারে, এটা কিন্তু সাপ্রেশন হতে পারে। এটা সাপ্রেশন হয়। কাঞ্জিলাল তার অকপটে প্রথম জীবনের একটা ভুল তিনি স্বীকার করেছিলেন, স্বীকার করে, ওটা উনি স্বীকার করতে পারেন, আমরা তো ভুল করি না, কি করে স্বীকার করব। তিনি স্বীকার করেছিলেন তিনি যখন অ্যালোপ্যাথি থেকে হোমিওপ্যাথি যখন ট্রান্সফার হচ্ছে, যখন পুরোপুরি হোমিওপ্যাথিতে তখন আসেন নাই, সেই সময় তিনি কি করেছিলেন, হ্যাঁ, তা সেই সময় তিনি একটা মলম আবিষ্কার করেছিলেন। তা তার ছেলে সম্ভবত নামটা তমাল বোধ, খুব সম্ভবত অত্যন্ত মেধাবী ছেলে ছিল,
তার একটা মাথায় একটা একজিমা ছিল, সেটাকে তিনি আরোগ্য করেন ওই দিয়ে করার পরে কিন্তু পেশেন্টটা পরবর্তী রক্ত আমাশায় রোগী হয়ে যায়, প্রায়ই মাঝে মাঝে রক্ত আমাশা হতো এবং আলটিমেটলি ওতেই মারা যায়। ফলে তাকে এতটা মূল্য দিতে হয়েছিল। ডক্টর কেসি দাস এই ক্ষেত্রে ভুলটা, মানে কি বলবো, এটা ভাগ্যই বলতে পারেন। তার যে বড় ছেলে, তার জ্বরে, প্রচন্ড জ্বরে হয়েছে, তাকে ওষুধ দেওয়ার পর কি হলো, কানের পুঁজ, মানে তার বাবা তখন তো জীবিত আছে, পরে তার নাতিকে সে ইএনটি দেখিয়ে সে কানের পুঁজকে করেছিল। তার কিছুদিন পরে জ্বর আসে, জ্বর আসার পর তখন তো উনি আর সারাতে পারছেন না, তখন বলছে তোর ছেলেকে তুই দেখ। তো স্যারের একটা স্যাড জিনিস কি, বহু হোমিওপ্যাথি ডাক্তার তখন ছিল, এটা আমি খুব দুঃখের সঙ্গে আপনাদের বলছি, আপনারা এরকম করবেন না। স্যার বলতে গেলে এক চোখের জল ক্লাসেও ফেটেছেন, আমরা দেখেছি। তাদের ডেকেছিলেন যে আমার ছেলেটা এরকম হলো, তোমরা একটু আসো, আমাকে একটু সাহায্য করে, আমি বাবা হয়ে আমি পাজল হয়ে যাচ্ছি। কেউ তাকে সাহায্য করেন, কেউ তাকে সাহায্য করেন। এবং সেই সন্তানটি কি হলো, স্যারের ওষুধে কানে পুঁজটা ফেরত আসতে শুরু করলো। একদিন প্রচন্ড ঠান্ডা পড়লো, ঠান্ডা পড়ার পর সাপ্রেশন হয়ে গেল। সাপ্রেশন মানে কিন্তু আপনি ভাববেন না যে ওষুধ দিয়ে সাপ্রেশন হয়, ওষুধ ছাড়াও হতে প্রাকৃতিক নিয়মে সাপ্রেশন হয়, অর্গানানে দেখতে পাবেন। তারপর তার মেনিনজাইটিস ডেভেলপ করলো, ছেলেটি মারা গেল। তা স্যার সেই ছেলেটির মাথায় হাত দিয়ে বলেছিলেন, একটু আবেগপ্রবণ হয়ে পড়ছি, যে ঈশ্বর আমাকে ক্ষমা করো, আমাকে এই শাস্তি দিও না, আমার হাতে যেন কারো সন্তান না মারা যায়, আমাকে এইটুকু আশীর্বাদ করো, আমি আর কিচ্ছু চাই না। কত বড়, কত বড় মনের মানুষ হলে এত বড় হতে পারে। তিনি এত বড় বলেই তো আজকে বাংলায় বহু তার ছাত্র সৎভাবে রোজগার করে তারা খাচ্ছে। তার ফলে বোঝাই যাচ্ছে যে মানুষ কতটা বড় হলে পরে মনের দিক থেকে একজন হোমিওপ্যাথ হতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল করবেন আপনারা। এইবার হচ্ছে এই সাপ্রেশনের, আপনাদের যদি সাধারণ যদি উদাহরণ দিই, তাহলে আপনি একটু অসুবিধায় পড়বেন। আমি একটু সহজ উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই। আপনি একটা পেশেন্ট, রাগ, যেমন আমি রাগের একটা উদাহরণ দিব। রাগ ধরুন 3 রকমের আছে, সোরারও রাগ আছে, সাইকোসিসের রাগ আছে, সিপিসের রাগ আছে। আমি একটা উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি আপনাকে। তো একটা পেশেন্ট এসছে আপনার বাতের চিকিৎসার জন্য, আপনার কাছে এসছে, তাকে আপনি চিকিৎসা অবশ্যই করবেন, পুরো রেকর্ডিং করলেন, পুরো রেকর্ডিং করে তোয়ে তাকে একটা অ্যান্টিসাইকোটিক আপনি দিলেন। এবং তার সিমটমের মধ্যে অন্যান্য সিমটম পেয়েছে, তার রাগটা কেমন ছিল না, তার একবার যদি সে রেগে যায়, সেই রাগটা কয়েকদিন স্থায়ী হতো, সে রাগটা ভুলতে পারতো না। এই হচ্ছে তার মজা। দেখা গেল কি আপনি ওষুধটা দিলেন, দেওয়ার পর তার গাঁটের ব্যথাগুলো সব কমে গেল। কমে গেল মানে কি, দ্রুত কমে গেল। আপনি আনন্দে লাফিয়ে ওঠে, আরে বাবারে, ম্যাজিক অফ হোমিওপ্যাথি। প্রকৃত কি ওর ম্যাজিক সাধারণত হয় না, রেয়ার অকেশন, রেয়ার রেয়ার। আপনি তো আনন্দে নাচছেন। এবার সেটা কি করলেন আপনি, দেখালেন রোগী দেখুন পা গুলো এরকম ফোলা ছিল, ছবিটা তুললেন, ছবিটা তুলে অ্যাড করে দিলেন, দেখো আমি কত বড় ডাক্তার হয়েছি। এবার সেই যারা হোমিওপ্যাথ তারা জিজ্ঞেস করবে, তারা তো আতঙ্কিত, বাড়ি আমি ওষুধ দিলাম, রাতারাতি এরকম বাতে দিয়ে চলে গেল, এ তো বড় গন্ডগোল আছে, একটু দেখি তো। তখন তাকে জিজ্ঞেস করছে যে আচ্ছা তোমার ওই রাগটা কেমন আছে গো, আগে তো রাগ হলে তো 8 দিন 10 দিন থাকতো। ও ডাক্তারবাবু, রাগ এখন অনেক বেড়ে গেছে। ও রাগের গল্প ছাড়ুন, আপনি এটা কমিয়েছেন, অনেক করেছেন, আপনি অনেক উপকার করেছেন, আমি আরো কয়েকজনকে বলেছি আপনার কথা, আপনার কাছে তারা আসবে। আপনি মনে মনে খুশি হলেন, তাই তো আমি এমন কর্ম করেছি যে আমার কাছে আরো পেশেন্ট আসবে, আমার নাম ছড়াবে, আমি টাকা রোজগার করবো। কি আনন্দ! আনন্দটা কোথায়? টাকার প্রতি, সত্যের প্রতি নয়। সত্য, সত্যকে ধরে থাকলে কি আপনার রুগী আসবে না, না টাকা দেবে না তারা? অধিকাংশ পেশেন্ট কিন্তু ডাক্তারের যা চাহিদা সেটাই মিটিয়ে দেয়, কিন্তু আপনি তাকে চেয়ারে বসে তাকে সর্বনাশ করছেন। কি করে বুঝলেন? এই যে তার রাগটা বেড়ে গেল, সেন্টারে তার কষ্টটা বেড়ে গেল। রাগটা বেড়ে গেল মানে সেন্টারটা বাড়লো, পেরিফেরিটা ভালো হলো, তাহলে সার্বিক হলো না? মন তো সার্বিক, হাঁটু তো সার্বিক নয়। আরোগ্যের ক্ষেত্রে কিন্তু সার্বিক আরোগ্যের ব্যাপারটা আমাদের দেখতে হবে। তাহলে মনের এই যে বেড়ে গেল, এটা কিন্তু
সাপ্রেশন হয়েছে, আপনি ধরতেই হবে সাপ্রেশন হয়েছে। একটা সোজা উদাহরণ দিই, আপনারা দেখুন পেশেন্ট আপনার কাছে গাঁটে গাঁটে ব্যথা নিয়ে আসে, ও ডাক্তারবাবু গাঁটে গাঁটে ব্যথা হচ্ছে, সব গাঁটে ব্যথা, বড় বড় সব গাঁটে ব্যথা, আপনি লিখলেন জয়েন্ট পেন। হ্যাঁ, এবার গাঁটে ব্যথা কি কি বাড়ে, কখন বাড়ে, লিখলেন, ওষুধপত্র দিলেন, খুব ভালো। এবার শেষে বললো হ্যাঁ গাঁটের ব্যথাগুলো কমেছে, আস্তে আস্তে কমেছে, ইয়েগুলো কমেছে, হ্যাঁ এখন অনেকটা ভালো আছি। আপনি খুব খুশি হলেন, কিন্তু আপনি যখন রেকর্ডিং করেছেন তখন কি আপনি জিজ্ঞেস করেছিলেন যে প্রথমে আপনার কোন গাঁটটা আক্রমণ করেছিল? আপনি জিজ্ঞেস করেননি। অত সময় কোথায় আপনার, আপনি তো ব্যস্ত লোক, তাড়াতাড়ি পয়সাটা পকেটে ঢোকাতে হবে। এবার তাকে জিজ্ঞেস করেন নাই। এইবার এই যে জিজ্ঞেস করার যে নিয়ম হচ্ছে কি, যে প্রথমে কোনটা হলো তারপরে কোন জায়গাটা গেল, ওগুলো আমি অ্যারো দিয়ে দিয়ে সেই যা পরপর লিখে রাখি। ধরুন একটা ব্যথা আপনার কাছে গাঁটে গাঁটে ব্যথা নিয়ে এসছে, পায়ের গোড়ালিতে প্রচন্ড ব্যথা, হাঁটতে পারছে না। তা সে বলছে আমার ঘাড়ে ব্যথা, ঘাড়ে ব্যথা, তারপরে কোথায় ঘাড়ে ব্যথা আছে, কোমরে ব্যথা আছে, তারপর হাঁটুতে ব্যথা আছে, এখন এই গোড়ালিটা এত ব্যথা করছে আমি চলতে পারছি না। আপনি ওষুধ দিলেন, ওষুধ দেওয়ার পর কি হলো, গোড়ালির ব্যথাটা আগে সেরে গেল, তারপরে হাঁটু ব্যথাটা সারলো, তারপর কোমরে ব্যথাটা সারলো, তারপরে কি করলো, ঘাড়ে ব্যথাটা সারলো। আপনি কি করলেন, তাকে ভিডিওতে বসিয়ে দিলেন, দেখো এক ওষুধে কিন্তু দেখো আমি সারিয়ে দিচ্ছি, একদম সুন্দর সারিয়ে দিচ্ছি। আমি সারাননি, তাকে একদম মানে পৃথিবী থেকে সরে যাওয়ার ব্যবস্থা করেছি, তাড়াতাড়ি সে সরে যাবে, যে কদিন বেশি বাঁচতে একটু আর সেটা আর বাঁচবে না। কেন? ইট ইস মেয়ার সাপ্রেশন। ওয়াই সাপ্রেশন? অর্ডার অফ, অর্ডারটা ফলো করে। তার ঘাড়ে হয়েছিল তো, তার 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 এই যে বাড়লে পরে কি হবে, কিভাবে সারবে? আগে সরি আমি একটু একটু বলা ভুল হয়ে গেছে, সরি সরি, একটু ভুল সব ভুল হয়ে গেছে। ঘাড়ে ব্যথা ছিল, কোমরে ব্যথা ছিল, হাঁটুতে ব্যথা ছিল, পায়ে ব্যথা ছিল, এই ব্যথাগুলো ছিল তো। এই যে ব্যথাগুলো ছিল, তাহলে এই যে ব্যথাটা যে ছিল এইখানে, তাহলে কি হলো না, ওষুধ দেওয়ার পর তার প্রথমে একটা অ্যাগ্রাভেশন হয়, অ্যাগ্রাভেশন হওয়ার পর পায়ের ব্যথাটা প্রচন্ড বেড়ে গেল। এই যে প্রচন্ড বেড়ে গেল, এইবার কমবেটা কি করে? কমার নিয়মটা আমি আগে বলে ফেলেছি ভুল করে। দেখা গেল কি, তার আগে কি করলো, ওই উপরে ইয়ে ঘাড়েরটা কমলো, তারপরে কোমরটা কমলো, তারপর হাঁটুরটা কমলো, তারপর পায়েরটা কমলো। আপনি ভাবছেন হেরিং ল ফলো করেছে, আমি তো তাই ভাবছেন, হেরিং ল তাই তো উপর থেকে নিচের দিকে যে মুখস্থ করেছে। কিন্তু হেরিং ল তো ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে এটা হেরিং ল হলো না কেন? অর্ডারটা ফলো করলো কি? অর্ডারটা ফলো করলো না, অর্ডার অফ সাকসেশন এখানে হয় নাই। এখানে ব্যাপারটা হচ্ছে কি, যেটা সবচেয়ে কাছে বা যেটা সবচেয়ে রিসেন্ট হয়েছে সেটা আগে যাবে, সেটা আগে যাবে, তারপর ওটা হবে। এই হচ্ছে নিয়ম। ফলে এখানে ব্যাপার হচ্ছে আগেই পায়ের ব্যথাটা রিসেন্ট, যেটা এটা আগে যাবে, তারপর হাঁটু যাবে, তারপর কোমর যাবে, তারপর ওটা যাবে। এই যে অর্ডারটা যদি না হয়, তাহলে কিন্তু ওটা সাপ্রেশন হয়ে গেছে। এবং এইরকম সাপ্রেশন আমরা বহু কিছু করে ফেলছি, বুঝি অথবা না বুঝি। একটা পেশেন্ট ধরুন, আপনি একটা পেশেন্টকে আমি ওষুধ দিয়েছেন, তার ধরুন বিভিন্ন রকম ট্যাবলেটস দিয়ে তাকে আমি রেখে তাকে ওষুধ দিয়েছি, ওষুধ দেওয়ার পর কি হলো, তার ঘুমটা চলে গেল। আমি আমার একটা সাপ্রেশনের গল্প বলি। অল্প বয়সে খুব খুব আনন্দ পেয়েছিলাম, তিনি আমাকে অনেকগুলো পেশেন্টও দিয়েছিলেন। সেই পেশেন্টগুলো সবই তো অন্যায় পথে রোজগার করা হয়েছিল। একদম আর্লি ধর পাশ করে বেরিয়েছি, সব কিছু দিতে হবে, স্যারের কাছে গিয়ে এমন বকা খেয়েছিলাম সে আর বলার মতো না। তা তার নাকে একটা পলিপ কেউ সারাতে পারছিল না। বলে আমি অপারেশন করবো না, ওই নাক বন্ধ হয়ে যায়। আমি তাকে সাইলেসিয়া দিয়েছিলাম, সাইলেসিয়া দিতে পলিপটা দিন 15-এর মধ্যে চলে গেল, বিশাল নাম হয়ে গেল, তাদের পরিবারের সবাই আমার কাছে আসতে শুরু করলো। ধীরে ধীরে তার ঘুমটা চলে গেল। সেই ঘুমটা আমি আর কোনোদিন ফেরত আনতে পারি, তখন তো আমি এটা বুঝতাম না সাপ্রেশন। স্যারের কাছে বলতে স্যার খুব বকা দিয়েছিল, বলে এটা সাপ্রেশন হয়ে গেছে। তো যাই হোক, এরকম ভুলগুলো আমরা করে থাকি। শুনুন, অজ্ঞাতে ভুল করা, অনিচ্ছাকৃত ভুল করা, তার ক্ষমা আছে, কিন্তু জেনে বুঝে ভুল করা, এটা ক্ষমার অযোগ্য। তাহলে আমি আজকে এই সাপ্রেশনটা নিয়ে আমি যেটা বললাম, আপনারা ফলো আপ করতে গিয়ে দেখবেন এইগুলো দেখতে পাবেন। এগুলো যদি দেখতে পান, তাহলে বুঝতে পারবেন যে কি হচ্ছে। এবার দেখুন আরেকটা ছোট উদাহরণ দিয়ে আপনাদের বলি।
একটা পেশেন্ট, সে কি দেখতো না, ঘুমিয়ে ঘুমিয়ে সে দেখতো শত্রুদের ধরে পেটাচ্ছে, শত্রুদের ধরে পেটাচ্ছে, তার সঙ্গে যারা শত্রুতা করেছে তাদের পেটাচ্ছে। এমনি সে খুব ভীতু টাইপের মানুষ। ওষুধ দেওয়া হয়েছে, ওষুধ দেওয়ার পর কি হলো না, উম, বেশ বাড়াবাড়ি হয়েছে। তো এবার ওই স্বপ্নের জায়গাটা যখন ইয়ে করতে গেলাম, তখন বলছি ডাক্তারবাবু এখন আর ওদের মারছি না। আর কি করছেন? মারছি না, ওদের দেখছি, এই মারামারি করে কি হবে, হ্যাঁ, এই দুদিনের সংসার, সে মিউচুয়াল করে নেওয়ারই ভালো। এরকম স্বপ্ন দেখছি। হোয়াট ইজ দিস? আমার কি এই প্রতিশোধ করার যে প্রবণতাটা সেটা কমতে শুরু করেছে, তার সেন্টারে তার আরোগ্য হতে শুরু করেছে। তাহলে কি হচ্ছে, এটা কিওরের দিকে যাচ্ছে। উল্টোটা যদি হতো, প্রতিশোধ ক্রিয়াটা যদি আরো বেড়ে যেত, তাহলে সাপ্রেশন। আশা করি আজকে আমি ছোট্ট করে এটা বোঝাতে পেরেছি বা বোঝাবার চেষ্টা করছি। জিনিসটা অত সোজা নয়। আর সাপ্রেশন এগুলো আমাদেরও বুঝতে অনেক সময় লেগেছে, প্রথম জীবনে বুঝতাম না। বুঝলেই মহা মুশকিল, বুঝলেই না আপনার সাফল্য অনেক কমে যাবে। সেটা যদি মানতে রাজি থাকেন তাহলে এগুলো বুঝুন, বুঝে আপনারা এগিয়ে চলুন। তা আজকে আমি এইটুকু বলেই শেষ করছি। যদি কোনো ভুল ত্রুটি থাকে, সিনিয়র যদি কেউ থাকেন সেটা সংশোধন করে দেবেন, আমি সানন্দে সেটা মেনে নেব। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এই রিলেটেড প্রশ্ন করবেন, অন্য জায়গায় যাবেন না, তাহলে মুশকিল আছে। খুব সুন্দর টপিক এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে তো আপনাদের প্রশ্ন থাকা উচিত বলে মনে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, নাসির উদ্দিন ভাই বলেন। স্যার প্রশ্ন নাই, তবে স্যারের আলোচনা আজকে প্রথম কথাটা এবং শেষ কথাটা আমার কাছে অতি চমৎকার লাগছে স্যার। এই কথাটাই আর কি, যে প্রথমে যে বললেন স্যার যে একক ওষুধ দিয়ে, সিঙ্গেল মেডিসিন দিয়েও আপনারা প্যাথোলজিকে দূর করছেন, আর আমরা মিশ্র প্যাথি দিয়ে প্যাথোলজি দূর করছি, পার্থক্যটা হইল কোথায়, এই কথাটা। আর সর্বশেষে স্যার যে কথাটা বললেন, এই কথাটা খুবই সুন্দর স্যার ব্যাখ্যাটা, আর অনেক কিছু ক্লিয়ার হয়েছে, অনেক কিছু বুঝতে পারছি। ধন্যবাদ স্যার। নাসির উদ্দিন ভাই। নাজিম উদ্দিন। জি স্যার, আমার কথা শোনা যাচ্ছে? জি, শোনা যায়। জি জি জি, স্যারকে অনেক অনেক ধন্যবাদ। স্যার আমাদের জন্য এত কষ্ট করেন, এত কষ্ট করে আমাদের জন্য আহ, সময় ব্যয় করেন। স্যারকে অনেক ধন্যবাদ। আমরা এই ঋণ তো শোধাতে পারবো না, শোধানোর চেষ্টাও আমরা করতে রাজি না। আমরা শিখতে চাই স্যারের কাছ থেকে আরো। যাই হোক, নাসির ভাই যেটা বললেন, সেই দুটো বিষয় তো অবশ্যই খুবই ইন্টারেস্টিং ছিল, এবং পুরো আলোচনা জুড়ে তো শিক্ষণীয় বিষয় ছিল। বিশেষ করে এই যে একটা বিষয়, আহ, এই যে স্বপ্নের মধ্যে যে আহ, রোগীর কোনটা আরোগ্যের দিকে যাচ্ছে কিংবা সাপ্রেশনের দিকে যাচ্ছে, এই যে বোঝাটা, এটা একটা নতুন করে মানে আরো পরিষ্কার হওয়া একটা বিষয়। হুম হুম, মানে আরো আরো বেশি পরিষ্কার হলো, আরো বেশি পরিচ্ছন্ন হলো আমাদের সবার জন্য। কত চমৎকার কথা! তাহলে স্যার, এরই সূত্র ধরে আমি বলতে চাই, আপনার কাছে জানতে চাই যে যা ভালো কিছু স্বপ্নেও যদি তাই ঘটে, হুম, যেমন এই যে প্রতিশোধ প্রবণতা, এটা তো ভালো কিছু না। কিন্তু ক্ষমা করে দেয়া, এটা এটা তো হচ্ছে স্থির হৃদয়ের চিহ্ন। কাজে এই যে এইখানেও এই যে যদি খারাপের দিকে যায়, তাহলে বুঝতে হবে যে তার স্বাস্থ্য খারাপের দিকে যাচ্ছে। আর যদি ভালোর দিকে যায়, তাহলে বুঝতে হবে যে তার স্বাস্থ্য ভালোর দিকে যাচ্ছে। এরকম কিনা বিষয়টা স্যার? হ্যাঁ, অবশ্য তাই তো। আমাদের শুনুন, আমাদের যে শরীরটা, শরীরের মধ্যে কতটা আমাদের ইচ্ছার অধীনে আছে, বা বেশিরভাগটাই তো আমাদের ইচ্ছের বাইরে। হার্ট বলুন, কিডনি বলুন, সেই বড় বড় অর্গান গুলো, সেগুলো কি আমাদের ইচ্ছেতে চলে? যেটুকু আমাদের ইচ্ছে মধ্যে আছে সেইটুকু যদি সুস্থভাবে না ইচ্ছা থাকে, ভাবনা চিন্তা না থাকে, তাহলে আমাদের শরীরটা ভালো হবে কোথা থেকে? শরীরের দ্বারা তো মন ভালো থাকে না, মনের দ্বারা শরীর ভালো থাকে। তাই এক্স্যাক্টলি নয় কি? স্যার, তাই এক্স্যাক্টলি। নয় কি? আজকে যদি আপনাকে একটা আঘাত করা হয়, বা আপনি একটা কোনো বিভিন্ন রকম কোনো রকম মানসিক আঘাত যদি পান, তারপরে আপনার খাওয়া, ঘুম, অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়।
দেখবেন এগুলো সঙ্গে সঙ্গে হয়। কত লোক আছে দুঃখ পেয়ে স্যার গলায় দড়ি কথাগুলো দিয়ে মরছে, ট্রেনে মাথা দিয়ে মরছে। কেন মরছে? মনটা তার গন্ডগোল হয়ে গেছে, তখন তার দেহের কোনো মূল্য থাকে না। এক্স্যাক্টলি স্যার। এইটা খুব বোঝার জায়গা, খুব মজার জায়গা, খুব ভালো একটা চিকিৎসা শাস্ত্র, যেটা দিয়ে আপনি জীবনটাকে পরিবর্তন করে ফেলতে পারেন। জি স্যার, ধন্যবাদ স্যার। আমি তপন দার পক্ষ থেকে একটা প্রশ্ন করি। তপন দা একটা প্রশ্ন করেছেন, উনি বলতে পারেননি, লিখে দিয়েছেন। সেটা হলো প্রাকৃতিক ভাবে সাপ্রেশন কিভাবে হতে পারে, এই বিষয়ে যদি স্যার আরেকটু। ওটা অর্গাননে আছে বাবা, অর্গাননে আছে। আমি আমি তো ওই আমার একটা দোষ বলে আমি নাম্বার বলতে পারি না। অর্গাননে আছে, ন্যাচারাল সাপ্রেশন আছে, একটু খুঁজতে হবে আপনাকে। আমি নিশ্চিতভাবে বলছি আছে, আমরা পড়েছি। আমি ওই যে ওই আমার একটা দোষ আছে ভাই, আমি তো প্রথম থেকেই বারবার একটা কথা বলি, অর্গাননকে আমি কখনো অ্যাপোরিজম অনুযায়ী বোঝার চেষ্টা করি, আমি সার্বিকভাবে বোঝার চেষ্টা করছি। ওই অ্যাপোরিজম হলে পরে কোনো একটা জায়গার উপর আমার বেশি যদি নজর পড়ে যায়, তখন সে ওই যে একদিকে উন্নতি বেশি হবে, গন্ডগোল হয়ে যাবে। এই বেসিক জায়গাটা আমি ধরে রাখার চেষ্টা করেছি। তবে আপনি বললেন যখন, আমি যদি পাই পরবর্তীকালে আমি বলে দেবো, আমাকে আছে। একজন প্রশ্ন করেছেন যে অপহোমিওপ্যাথিক ঔষধের দ্বারা মানসিক লক্ষণের সাপ্রেশন হতে পারে কি? এটা তো অবশ্যই হতে পারে। এটা স্যার না, উত্তর আমিই দিয়ে দিলাম। হোমিওপ্যাথির দ্বারাও সাপ্রেশন তো হয় মনে। ভুল ওষুধ সিলেকশন হলে হবে তো। এক্স্যাক্টলি স্যার, তো নিজের আলোচনাতেও বললেন স্যার, আপনি আপনার আলোচনাতেও বললেন আপনার চিকিৎসা জীবনের শুরুতে এই এই যে লাস্ট যে কথাটা বললেন আর কি, যে এই যে সাইলিশিয়া দিয়েছিলেন পলিপে, সেক্ষেত্রে রোগীর তো সাপ্রেশনই হলো, এবং আপনি কিন্তু সেখানে হোমিওপ্যাথি দিয়েছিলেন এবং একক ওষুধই কিন্তু দিয়েছিলেন। তো এরকম অহরহ ঘটনা আমাদের মাধ্যমেও কিন্তু হয়, আমরা হয়তো বুঝতে পারি না। এই যে সাপ্রেশনটা যে হলো, এইটুকুই আমরা অনেকেই বুঝি না। এটা হলো সমস্যার জায়গাটা। ওইটাই যাই হোক স্যার, ওই আপনাকে জন্যই তো অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে। ওই জন্যই তো অর্গানন ফিলোসফি গুলো বারে বারে পড়তে হবে, বারে বারে পড়তে হবে। অর্গানন একদিনে বুঝতে পারবেন না ভাই। অর্গানন হচ্ছে হ্যানিম্যানের মেধা শ্রেষ্ঠতম লেখা। কজন আমরা বুঝতে পেরেছি? আমরা সব আংশিকভাবে কিছু না কিছু বুঝেছি, শারীরিকভাবে বোঝা কি এত সোজা? বোঝার চেষ্টা করছি, বুঝে ফেলেছি, এই কথাটা বলা সাহস আমার নেই। এই বোঝা নেই, বোঝা হয় না বলেই তো বিভিন্ন মেথড সৃষ্টি হচ্ছে। নাহলে তো মেথড একটাই হবে, আবার কি হবে? জি জি স্যার। তবে স্যারের আজকের আলোচনা একটা খুব কষ্ট লাগলো মনে। স্যার যে ওনার স্যারের কথা বললেন যে ওনার বাচ্চা অসুস্থ, আমাদের সবার কাছে উনি সহযোগিতা চাইলেন, কেউ করলো না। আসলে স্যার এই জিনিসটা অত্যন্ত কষ্টকরী বিষয় এখনো নিজের কি আছে? পরিবারের ক্ষেত্রে। এখনো কি আছে এরকম সহযোগিতা হোমিওপ্যাথদের মধ্যে? না, নাই স্যার, এটা তাহলে দৃঢ়ভাবে বলা যায় নাই। তাহলে আসলে আমাদেরকে আরো মানবিক হওয়া উচিত। এক্সপেরিয়েন্স আমাদের অনেক কিছুই দেয়। স্যারের আজকে আলোচনাটা ছিল একদম টোটালি কমপ্লিটলি, এটা একটা প্র্যাকটিক্যাল ইস্যু, একদমই মোস্ট প্র্যাকটিক্যাল ইস্যু। এই জন্য জি, আর প্রথম দিনের ক্লাসে স্যার একটা শব্দ ব্যবহার করছিলেন, সেটা হচ্ছে হোমিও পণ্ডিত। যে হোমিও পণ্ডিতের অভাব নাই, ঠিক আছে। আসলে পণ্ডিতি অনেক করা যায়, কিন্তু প্র্যাকটিক্যাল এসপেক্ট থেকে আজকের বিষয়টা বোঝার জন্য আমাদের অবশ্যই রোগী পর্যবেক্ষণ এবং রোগীর যেই কেস টেকিং সহ রেপার্টাইজেশন এবং ওষুধ দেওয়ার আগে সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের গভীরভাবে অবশ্যই চিন্তা করতে হবে, না হলে এই এক্সপিরিয়েন্সটা থেকে আমরা সবসময় বঞ্চিত হব, ঠিক আছে। এবং আমরা যত সতর্ক থাকব, সাপ্রেশনটা ততটা মুক্ত থাকতে পারবো। যাই হোক, আজকের খুবই গুরুত্বপূর্ণ ইস্যু ছিল, খুবই প্র্যাকটিক্যাল ইস্যু, এবং আপনাদেরকে আমি অনুরোধ করব যে যারা প্র্যাকটিস শুরু করেন নাই, তারা প্র্যাকটিস শুরু করেন, তাহলে সাপ্রেশনও কি বুঝতে পারবেন। কারণ প্রত্যেক ডাক্তার হতে গেলে কিছু সাপ্রেশন হবেই, কিছু প্যালিয়েশন হবেই, কিছু একটা হবেই। কারণ
মানে একটু ভুল তো আমাদের প্রত্যেকেরই হবে কম বেশি, এবং আমরা তো যেহেতু অর্গানন কমপ্লিটলি বোঝা খুবই সময়ের ব্যাপার, অনেক অভিজ্ঞতা থেকে বুঝতে হয়, জ্ঞান দিয়ে বুঝতে হয়, স্যারদের মতো বিজ্ঞজনদের পাশে থেকে বুঝতে হয়। সবকিছু সময়ের ব্যাপার, কিন্তু সবচেয়ে বেশি বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজেরা প্র্যাকটিস শুরু করা। আমি মনে করি আজকের আলোচনা থেকে এটা আমার খুবই উপলব্ধি হচ্ছে, এবং আমাদের স্টুডেন্ট যারা এখনো প্র্যাকটিস শুরু করেন নাই, হোমিও পণ্ডিত হয়েছেন অনেকে কিন্তু প্র্যাকটিস শুরু করেন নাই, আমি তাদেরকে বলবো কম বেশি ছোটখাটো প্র্যাকটিস শুরু করেন এবং আস্তে আস্তে এই বিষয়গুলোর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গ্রহণ করেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। স্যারকেও স্যারকেও অসংখ্য ধন্যবাদ, রাত করে আমাদেরকে সময় দিয়েছেন এবং আমরা খুবই এনজয় করেছি আজকের ক্লাসটা। খুবই মানে প্রত্যেকটা ক্লাসই ভালো, কিন্তু আজকের ক্লাসটা খুবই জরুরি ছিল এবং খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং খুবই প্রাণবন্ত আলোচনা হয়েছে। ধন্যবাদ স্যারকে, অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। তাহলে সবাই ভালো থাকবেন। আবার স্যারের